ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজ আমাদের এলপিপির পার্ট 4। তোমাদের আগের দিন আমি টাইপ 1 শেষ করেছি এবং পার্ট 1-এর ভিডিওতে রৈখিক প্রোগ্রামবিধি সম্বন্ধে একটা ছোট্ট মতো ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এবং পার্ট 2 এবং পার্ট 3 দুটোতে টাইপ 1-এরই কিন্তু দু রকম মানে একটা একটু সহজ একটু কঠিন এরকম অঙ্ক করিয়েছি। তো এবার তোমাদের একটা কথা বলি, আজকে আমি টাইপ 1 এই টাইপ 2 করাবো, সেটা আগে করিয়ে নিই তারপরে বলছি। আচ্ছা, সংক্ষিপ্ত একেরটা দেখো টাইপ 2 এর মধ্যে পড়ছে। টাইপ 2 জিনিসটা কি না, নতুনত্ব কিছুই নেই। যেমন তোমরা এই দুটো ভিডিওতে কি ছিল, বিষয়াত্মক অপেক্ষক দেওয়া ছিল। যেমন এইখানে আমি 20 বিয়েরটা করেছিলাম না, তো 20 বিয়েরটা দেখো দেখো যেমন এটা কি বিষয়াত্মক অপেক্ষক, সেই বিষয়াত্মক অপেক্ষক দেওয়া ছিল, বাধা গোষ্ঠী দেওয়া ছিল, তারপরে চরম মান অবমান বের করতে বলেছিল, চরম করো অবম করো এইগুলো। তো এখানে যেটা নিউ হচ্ছে, নিউ অ্যাডিশন বলতে পারো টাইপ 2 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে বাধা গোষ্ঠীটাও নিজেকে বের করতে হয় এবং এই যে বিষয়াত্মক অপেক্ষক জেডটাও নিজেকেই বের করতে হয়, তারপরে সেইগুলোরও আবার সমস্যাটা সমাধান করতে হয়। অনেক ক্ষেত্রে বলে দেবে যে এরকম ভাবে সব অঙ্কটা দিয়ে দিলে এবং বলবে কি আমাদের যে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি তৈরি করে তার সমাধান করো। ঠিক, তাহলে অঙ্কটা আমরা শুরু করি। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মীটা আমি করি। সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা না, সেটা শুধুমাত্র সমস্যাটা তৈরি করতে দিয়েছে এবং তারপরে সমাধান, মানে টাইপ 2 এর মধ্যে শুধু সমাধানটা এক্সট্রা, যেটা আমি আগে করিয়ে দিয়েছি। তো আজকে আমি যেটা নিউ শেখাবো সেটা হচ্ছে এই বাধা গোষ্ঠী তৈরি করা কিভাবে তৈরি করবো, রৈখিক প্রোগ্রাম ভিত্তিক সমস্যাটা কিভাবে তৈরি করবো। ঠিক আছে, বিষয়াত্মক অপেক্ষক বাধা গোষ্ঠী কিভাবে তৈরি করবো সেই জিনিসটা আজকে তোমাদের শেখাবো। কারণ তারপর সমস্যাটা তৈরি করা হয়ে গেল, সমাধানটা এই দুটো ভিডিও জুড়ে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বুঝেছো তো? আমি মানে বোঝানো কিন্তু খুব ভালো করেই চেষ্টা করেছি, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। আচ্ছা, সংক্ষিপ্ত একের অঙ্কটাকে ভালো করে পড়ি। কি দিয়েছে দেখো, ভালো করে মন দিয়ে পড়বে। একজন আসবাব প্রস্তুতকারক চেয়ার ও টেবিল প্রস্তুত করে। ঠিক, তার কাছে 400 বোর্ড ফুট মেহগিনি কাঠ মজুদ আছে এবং 450 শ্রম ঘন্টার কাজ করার মতো শ্রমিক আছে। একটি চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ ও 10 শ্রম ঘন্টা লাগে। ঠিক আছে, 10 শ্রম ঘন্টা লাগে। একটি টেবিল তৈরি করতে 20 বোর্ড ফুট কাঠ ও 15 শ্রম ঘন্টা লাগে। প্রতি চেয়ার বিক্রি করে সে লাভ করে 45 টাকা এবং টেবিল বিক্রি করে সে লাভ করে 80 টাকা। কত সংখ্যক চেয়ার ও কত সংখ্যক টেবিল তৈরি করলে তার লাভ সর্বোচ্চ হয়, তার নির্ণয়ের সমস্যাকে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যা হিসেবে প্রকাশ করো। তাহলে এটা আমাদের কি করতে হবে, রৈখিক প্রোগ্রাম দিয়ে সমস্যাটা তৈরি করতে হবে। কিভাবে করব, দেখো দুটো জিনিস আমাদের দিয়েছে, কি না, একটা চেয়ার প্রস্তুত করছে আর একটা টেবিল প্রস্তুত করছে। ঠিক, আর সেখানে কি দিয়েছে না, কাঠ আমাদের মজুদ আছে, কত কত কাঠ মজুদ আছে দিয়েছে এবং কত কত শ্রম ঘন্টা লাগে সেটা দিয়েছে। ঠিক আছে, এরপরে লিখতে হবে। প্রথমে কি ধরা যাক, আমরা লিখবো ধরি সংক্ষিপ্ত একেরটা। ঠিক, ধরি, ভালো করে মন দিয়ে লেখাটা দেখো। আচ্ছা, ধরি চেয়ারের সংখ্যা এক্স। ঠিক আছে, ধরি চেয়ারের সংখ্যা এক্স। আর কি দিয়েছিল, টেবিল, তাই তো? তাহলে টেবিলের সংখ্যা, ধরি চেয়ারের সংখ্যা এক্স এবং টেবিলের সংখ্যা ওয়াই, এবং মোট লাভ, কারণ মোট লাভটাকে চরম করতে দিয়েছিল, তাই তো? মোট লাভ আমাদের কি না, আমরা যতগুলো করলাম দেখবে জেড দিয়েই দেওয়া থাকে, এক্স ওয়াই, আর মোট লাভ বিষয়াত্মক অপেক্ষকটা জেড দিয়ে দেওয়া থাকে, তো সুতরাং জেডই আমি ধরলাম। ঠিক আছে, এরপর আমাদের দেখতে হবে যে বিষয়াত্মক অপেক্ষক জেডটাকে আমরা তৈরি করব। এখানে দেখবে দিয়েছিল যে চেয়ার প্রতি লাভ। ঠিক আছে, চেয়ার প্রতি লাভ এদিকে লেখা আছে। আচ্ছা, চেয়ার প্রতি লাভ দিয়েছে, দেখো প্রতি চেয়ার বিক্রি করে সে লাভ করে 45 টাকা এবং টেবিল বিক্রি করে সে লাভ করে 80 টাকা। ঠিক আছে, তোমরা তোমাদের বই থেকে একটু দেখবে, আমি তো দেখাতে পারছি না ভালো করে। ঠিক আছে, 45 টাকা এবং টেবিল বিক্রি করে সে লাভ করে 80 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, বিষয়াত্মক অপেক্ষক বের করতে পারবো। কি লিখবো না, যেহেতু কিছুই না, শুধু লিখে পারে বার করার কিছুই না, যেহেতু চেয়ার প্রতি লাভ 45 টাকা এবং টেবিল প্রতি লাভ 80 টাকা, সুতরাং বা অতএব সমস্যাটির বিষয়াত্মক অপেক্ষক, তাই তো, বিষয়াত্মক অপেক্ষক
কি না জেড ইকুয়ালস টু কি হবে, যে চেয়ার প্রতি লাভ হচ্ছে 45 টাকা, আর কটা চেয়ার আমরা ধরেছি, চেয়ারের সংখ্যা এক্স, আর টেবিল প্রতি মানে একটা টেবিলের লাভ বলছে 80 টাকা, এবং মোট টেবিল সংখ্যা ধরেছে আমরা ওয়াই। তাহলে মোট লাভ জেড ইকুয়াল টু কি হবে 45x প্লাস 80y। ঠিক তো, বোঝাতে পারলাম তো? একটা হচ্ছে 45, এটা আমরা ছোট থেকে জানি, এটা আলাদা করে বোঝানো কিছু নেই। যাই হোক, এরপর আমাদেরকে শর্তাবলীগুলো নির্ণয় করতে হবে। শর্তাবলী কার কার ওপর হবে? একটা হবে দেখো বোর্ড ফুট কাঠ, মেহগিনি কাঠ মজুদ রয়েছে সেটার ওপর, আর একটা কার ওপর না শ্রম ঘন্টার ওপরই হবে। ঠিক, আচ্ছা এটা আমরা কিভাবে লিখবো না চেয়ার প্রতি কত কাঠ লাগে দেখো দিয়েছে এখানে। আচ্ছা একটি চেয়ার তৈরি করতে দিয়েছে দেখো 5 বোর্ড ফুট কাঠ, এবং এদিকে দিয়েছে যে 10 শ্রম ঘন্টা, এবং টেবিল তৈরি করতে লাগে 20 বোর্ড ফুট কাঠ এবং 15 শ্রম ঘন্টা। ঠিক, তাহলে আমরা একে একে বের করবো। তাহলে চেয়ার প্রতি লিখে দেবে, ঠিক আছে, চেয়ার প্রতি বা প্রতি চেয়ারের জন্য 5 বোর্ড ফুট কাঠ, ও টেবিল প্রতি কত বোর্ড ফুট কাঠ না টেবিল প্রতি 20 বোর্ড ফুট কাঠ লাগে। ঠিক আছে, টেবিল প্রতি 20 বোর্ড ফুট, যেটা বুঝছি যেটা দেওয়া আছে সেটাই লিখে দিচ্ছি। ঠিক আছে, এক্সট্রা কিন্তু কিচ্ছু লিখছি না, কাঠ লাগে। তাহলে মোট কাঠের প্রয়োজন কত? 5 বোর্ড ফুট। দেখো ভালো করে ভেবে দেখো, চেয়ার প্রতি কটা চেয়ার আছে? এক্স, নিজেরা আমরা ধরেছি চেয়ার সংখ্যা, তার মানে 5x চেয়ারের জন্য, আর এদিকে 20y, তাই তো টেবিলের জন্য। তাহলে মোট কাঠের প্রয়োজন কত? 5x প্লাস 20y, তো সেটাই লিখছি। মোট কাঠের প্রয়োজন, ঠিক আছে, মোট কাঠের প্রয়োজন আমরা লিখবো, দাঁড়াও, মোট কাঠের প্রয়োজন, মেহগিনি লেখার দরকার নেই, মোট কাঠের প্রয়োজন 5x প্লাস 20y। ঠিক, বোর্ড ফুট পাশে ইউনিটটা মেনশন করবে, বোর্ড ফুট বানাচ্ছে 1/12 ঘনফুট দেবে, পাশে আমাদের এখানে দিয়েও দিয়েছে, যাই হোক বোর্ড ফুট। ঠিক আছে, এরপর আমাদের কাছে দেখো 5x প্লাস 20y বোর্ড ফুট আমাদের, আমরা কি না নিজেরা বের করলাম যে আমরা এক্স ধরেছিলাম প্রতি চেয়ারের জন্য 5, এবং ওয়াই চেয়ার ধরেছিলাম, তাহলে প্রত্যেকটা ওয়াই টেবিল ধরেছিলাম, তাহলে প্রত্যেকটা টেবিলের জন্য হচ্ছে 20। তাহলে মোট আমরা বের করলাম 5x প্লাস 20y। কিন্তু এখানে দেখবে দিয়েছে যে মোট কত বোর্ড ফুট মেহগিনি কাঠ মজুদ আছে? 400 বোর্ড ফুট। তার কাছে এখানে দেখো লেখা আছে যে তার কাছে 400 বোর্ড ফুট মেহগিনি কাঠ মজুদ আছে, এবং 400 বোর্ড ফুট কাঠ মেহগিনি কাঠ মজুদ আছে, তাই তো? তাহলে মজুদের পরিমাণটা কত? 400 বোর্ড ফুট মজুদ কাঠ যেটা, তাহলে সেটা আমরা লিখবো যে যেহেতু মজুদ কাঠের পরিমাণ 400 বোর্ড ফুট, তাহলে 400 থেকে বেশি বোর্ড ফুট তো আমাদের কাছে কাঠ নেই, এটাই আমাদের মজুদ কাঠের পরিমাণ। আর আমরা দেখছি কত না 5x প্লাস 20 কাঠ লাগবে। তাহলে এখান থেকে একটা বাধা গোষ্ঠী কি তৈরি হলো দেখো, 5x প্লাস 20y এটা মোট কাঠের প্রয়োজন, তাহলে এটা হতে হবে নয় 400 থেকে কম হতে হবে, নয়তো খুব জোর হলে 400 সমান হতে হবে, কারণ তার থেকে বেশি আমাদের কাছে কিন্তু কাঠ নেই। মজুদ কাঠের পরিমাণ আমাদের কাছে 400 বোর্ড ফুট, তাই আমাদের যে মোট কাঠের যে পরিমাণটা বা প্রয়োজন যে 5x প্লাস 20y সেটা হতে হবে নয়তো 400 বোর্ড ফুট হতে হবে, নয়তো তার থেকে কম হতে হবে, তার থেকে বেশি হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তাহলে একটা বাধা গোষ্ঠী আমরা তৈরি করে নিতে পারলাম। এরপর শ্রম ঘন্টার উপর হবে, তাই তো? তাহলে আবার একই রকম ভাবে লিখবে, আবার প্রতিটি চেয়ারের জন্য দেখো কত দিয়েছে না, প্রত্যেকটা চেয়ারের জন্য দিয়েছে 10 শ্রম ঘন্টা। ঠিক আছে, 10 শ্রম ঘন্টা, আর প্রত্যেকটা টেবিলের জন্য দিয়েছে 15 শ্রম ঘন্টা। ঠিক, এবং প্রতিটি টেবিলের জন্য 15 শ্রম ঘন্টা প্রয়োজন, ওরা এখানে সেটাই বলেছে, তাই তো? 15 শ্রম ঘন্টা লাগে, তাহলে 15 শ্রম ঘন্টা প্রয়োজন। ঠিক, তাহলে মোট শ্রম ঘন্টা কত প্রয়োজন? মোট এক্সট্রা চেয়ার মানে 10x প্লাস 15y, কারণ টেবিলের সংখ্যা y, তাহলে অতএব মোট প্রয়োজনীয় শ্রম ঘন্টা বা মোট শ্রম ঘন্টা প্রয়োজন কত না 10x প্লাস 15y। আবার দেখো কি দিয়েছিল যে শ্রম ঘন্টা করার মতো বলছে 450 শ্রম ঘন্টা কাজ করার মতো শ্রমিক আছে, 450 শ্রম ঘন্টা কাজ করার মতো শ্রমিক আছে।
তাহলে কত শ্রমিক রয়েছে এটাই আমাদের যেটা বইয়ের লাইন সেটাই আমরা লিখে দিই। যেহেতু 450 শ্রম ঘন্টা কাজ করার মতো শ্রমিক আছে, কাজ করার মতো শ্রমিক আছে, সুতরাং একই রকম ভাবে এবারে ভেবে দেখো, সুতরাং এটা কত হবে, 10x প্লাস 15y আমাদের শ্রম ঘন্টা প্রয়োজন, 10x প্লাস 15y শ্রম ঘন্টা প্রয়োজন, আর আছে কত না 450, তাহলে এটা নয় হতে হবে লেস দেন 450, আদারওয়াইজ ইকুয়াল টু, মানে লেস দেন ইকুয়াল টু 450। তাহলে আমরা দেখো বাধা গোষ্ঠী দুটো, শ্রম ঘন্টার জন্য একটা আর একটা মজুদ কাঠের পরিমাণের জন্য দুটো শ্রম বাধা গোষ্ঠী এখানে আমরা বের করে নিতে পারলাম। তাহলে আমরা এবারে নির্ণয় মানে রৈখিক সমস্যাটা এবারে যেমন ভাবে আমরা লিখে থাকি সেরকম ভাবে লিখবো, যেরকম ভাবে এতদিন ধরে দেখো লেখাটা কিন্তু ছিলই, তাহলে সেই রকম করেই আমরা লিখবো, কারণ লেখাটা আমরা দেখে এসেছি তো, কোশ্চেন আমরা দেখে এসেছি, মানে এখন আমরা নিজেরাও কোশ্চেন তৈরি করি, এটা কিছুই না, কোশ্চেনটা নিজেদেরকেই তৈরি করতে হবে। তাহলে নির্ণীত লিখবো কিরকম না, রৈখিক বিধির সমস্যা হলো, ঠিক আছে। এখানে কোন কি দিয়েছিল আগে, এবারে দেখো বলেছে যে টেবিল তৈরি করলে কত সংখ্যক চেয়ার এবং কত সংখ্যক, দেখতে পাচ্ছ তোমরা, আচ্ছা, কত সংখ্যক চেয়ার এবং কত সংখ্যক টেবিল তৈরি করে তার লাভ সর্বোচ্চ হয়, মানে চরম করো, ঠিক আছে। তাহলে একটা যে কোনো অঙ্ক দেখো, এখানে এইটাই দেখো একদম লাস্টের অঙ্কটা কিরকম করেছিল, জেড ইকুয়ালস টু একে চরম করো, আর যখন বাধা গোষ্ঠী হয় এটা, তাহলে ঠিক সেরকম ভাবে আমরা লিখবো যে নির্ণীত রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা হলো জেড ইকুয়ালস টু আমাদের কি ছিল, কোথায় গেল, 45x প্লাস 80y, 45x প্লাস 80y কে চরম করো, কারণ সর্বোচ্চ লাভ বলেছে, ঠিক, সর্বনিম্ন বললে অবম করো হতো, চরম করো। তারপর লাইনটা কি রাখা থাকে, যখন বাধা গোষ্ঠী হয়, তাহলে যখন বাধা গোষ্ঠী হয়, বাধা গোষ্ঠী আমরা কি কি পেলাম দেখো, একটু আগে পেলাম 5x প্লাস 20y লেস দেন ইকুয়াল টু 400, আর একটা পেলাম 10x প্লাস 15y লেস দেন ইকুয়াল টু 450, তাই তো। তাহলে সেটাই লিখবো, যখন বাধা গোষ্ঠী হয় 5x প্লাস 20y লেস দেন ইকুয়াল টু 400, আর একটা পেলাম 10x প্লাস 15y লেস দেন ইকুয়াল টু 450, ঠিক আছে। বাধা গোষ্ঠী হয়ে গেল। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে x, y গ্রেটার দেন ইকুয়ালস টু 0। দেখো চেয়ার রয়েছে, তো চেয়ারটা নিশ্চয়ই কখনোই খুব জোর হলে না থাকতে পারে, সবগুলোই টেবিল হতে পারে, কিন্তু কখনোই তো ঋণাত্মক হবে না, তার না সেটা সবসময় নয়, 0 খুব জোর হতে পারে কিংবা 0 থেকে বেশিই হবে, তাই তো। এরকম তো হয় না যে -1 সংখ্যক -2 সংখ্যক চেয়ার তৈরি করা, সেটা কখনোই সম্ভব নয়, তাহলে এটা হচ্ছে বাস্তব, তাই তো। তাহলে এটা এবং x, y গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এটা আমরা লিখে দেবো, ঠিক। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখবে এরকম করে লেখা থাকে, ঠিক। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্তর কত অঙ্কটা করলাম, একের অঙ্কটা বোঝাতে পারলাম। এটা গেল টাইপ 2। এই রকমই দেখো আগে যে পার্ট 2 পার্ট 3তে যেটা করেছিলাম সেই রকম একটা অঙ্ক থাকে, আর এই রকম অঙ্ক থাকে না, যেটা করতে দিলাম কিরকম অঙ্ক থাকে পরীক্ষায় দেখো, এই দেখো এইরকম থাকে, মানে শুধুমাত্র সমস্যাটা তৈরি করা অঙ্ক থাকলে তো হয়েই যেত, সবাই সেগুলো করে দিত, সহজে একটা 5 নাম্বার পেয়ে যেত, সেটা থাকে না, এরকম থাকে, এই রকম থাকে যে সমস্যাটাকে রৈখিক প্রোগ্রাম যে সমস্যাকে প্রকাশ করে লেখচিত্রের সাহায্যে সমাধান করো, সমাধানটাও নিজেকেই করতে হয়, ঠিক আছে। এবার তোমরা একটা কথা বলো যে এতটা লিখে পারে যেরকম ভাবে আগের দিন শিখলাম, আগের দুটো ভিডিওতে এই যে এখান থেকে করা আমরা শুরু করেছিলাম, সেরকম করা ভালো নাকি এতটা নিজেকেই আমরা নিজেরাই কোশ্চেন তৈরি করে তারপরে আনসার করা ভালো? আমার তো মনে হয় সবার এটাই মনে হবে যে এই পার্ট 1 বা পার্ট 2 আর পার্ট 3তে যে টাইপটা শিখলাম সেটাই করার বেটার, কারণ এটা আমাদের কাছে, এটা তো অ্যাটলিস্ট রেডিমেড পাচ্ছি, একটা হলেও তো রেডিমেড পাচ্ছি, তো আমি নিজেও প্রেফার করি এটা, এবং আমি নিজেও পরীক্ষায় এই সেকেন্ডের ফার্স্ট যে টাইপটা করিয়েছি সেই টাইপটাই করে এসেছিলাম, তবুও ডিসিশন নিজেরা নাও। আমার শেখানোর কথা ছিল, আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি জিনিসটা কিভাবে বের করতে হয়, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষায় কি করতে হবে না, এই যে আমরা বাধা গোষ্ঠী করে চরম সমস্যাটা তৈরি করলাম, এরপর যেটা শিখিয়েছি ঠিক সেরকম ভাবে এর পরেও আবার হবে, ঠিক আছে। যাই হোক, দুটো টাইপ আমার কমপ্লিট হয়ে গেল, এই দুটো টাইপই আসে পরীক্ষায়, তার মধ্যে একটাই করতে বলে, কখনোই দেখবে দুটো একই টাইপের আসে না, দুটো আলাদা আলাদা টাইপই আসে। সুতরাং তোমাদেরকে আমি আরেকটাও সাজেশন দিতে পারি, যদি তোমরা নিজেরা ভেবে দেখো যে আমি যে টাইপটা আমি পার্ট 2 পার্ট 3তে শেখালাম সেই টাইপটা আমি করব, তাহলে তোমরা খুব কনফিডেন্স সহকারে সেই টাইপটুকুই প্র্যাকটিস করতে পারো, এই লেখার লেখি একেবারে বাদ দিতেও পারো,
ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। কখনোই হয় না যে টাইপ 2 যেটা শেখাচ্ছি সেটাই দুটো দিয়ে দিচ্ছে, টাইপ 1 যেটা শেখালাম সেটা দুটো দিল। টাইপ 1 টাইপ 2 দুটো মিলেই দেয়, কোনো অসুবিধা নেই, নিজেদের মতো করে দেখবে। তবে হ্যাঁ, কি বলবো আরেকটা জিনিস, যে দেখো এইচএস পরীক্ষায় কি আসবে সেটা তো আমরা কেউই আগের থেকে নির্ধারণ করতে পারি না। এরপর তখন হয়তো মনে হলো যে কোশ্চেন পেলাম এবং জেড ইকুয়াল টু যেটা দিয়ে দিয়েছে বিষয়াত্মক অপেক্ষক, আমরা এটা করে গেছি এবং সেটা আমাদের কোনোভাবে হলো কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টে মিললো না, বা কিছু একটা সমস্যা, বা হয়তো যুগপৎ সিদ্ধ কার্যকর অঞ্চল খুঁজে পাচ্ছ না, বুঝতে পারছো না, সেক্ষেত্রে আমি বলবো কোনো টাইপে ছেড়ে রাখার দরকার নেই। ওই টাইপটাকে এইটাই আমরা টার্গেট করে যাও, মানে আমার সাজেশন, কিন্তু নিজেদের মতো করে ভাবতেই পারো। তো আমার যে সাজেশন যে এই তোমরা এটাকেই করে যাও, ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে অবহেলা করো না। এই যে জিনিসটা আমি শিখিয়ে দিলাম এটা মাথায় রেখে যাবে, ঠিক আছে, মাথায় রেখে যাবে, যাতে যদি ওটা কোনোভাবে বাই চান্স যদি নাও হয়ে থাকে, আমার খুব কঠিন দেয় না, সত্যি কথা বলতে একদমই কঠিন দেয় না। যেটা শিখিয়েছি দুটোর মধ্যে, সেই দুটোর মধ্যেই আসে, ঠিক, অন্য কোনো এক্সট্রা কিচ্ছু আসে না। তো যাই হোক, তো যদিও তবুও কখন কিরকম কোশ্চেন আসে সত্যি বলা যায় না। তো সেই জায়গা থেকে এই জায়গাটা একটু মাথায় রাখবে, যদি মানে সেকেন্ডারটা না এলো তাহলে ফার্স্টেরটা যেন মানে সমস্যাটা তৈরি করে তোমরা করতে পারো। কারণ 5 নাম্বার আমরা কখনোই চাইবো না আমাদের চলে যাক, কিন্তু আমি তবুও বলবো এটা তোমরা পেয়ে যাবে। তোমরা আমি যেরকম ভাবে শিখিয়ে দিচ্ছি পার্ট 2 পার্ট 3 খুব মন দিয়ে দেখো, পার্ট 4 এর এটাও শিখে নাও, পার্ট 1টা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, খুব ভালো করে নাও এলপিপি, তাহলে তোমাদের 5 নাম্বার একদম পাক্কা, ঠিক আছে। 5 নাম্বারে 5-এ 5 তোমরা পাচ্ছ, এইচএসে এইটুকু জেনে রাখো। 5 নাম্বারেই থাকে। ইউনিট 5 থেকে তোমাদের আশা করছি কোনো অসুবিধা থাকবে না। তবুও ইউনিট 5-এর তো একটাই চ্যাপ্টার, যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলো, আমি সেইটা করিয়ে দেবো, ঠিক আছে। আর আরেকটা কথা, এবার আমি এটা শেষ করলাম, এবার এটা তো আমাদের আপলোড হয়েই যাচ্ছে। এরপর যেমন মৌমিতা রিকোয়েস্ট করেছিল, তো ওর রিকোয়েস্টে আমি দুটো চ্যাপ্টার কমপ্লিট করালাম, চরম এবং অবমান, আর সেকেন্ড হচ্ছে এলপিপি। তো শুধু মৌমিতা নয়, তোমাদের অন্যদের মনেও যদি কোনো চ্যাপ্টার মনে হয়ে থাকে যে করিয়ে দিলে ভালো হবে, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের রিকোয়েস্টটাই রাখবো, আমি তাহলে সেই চ্যাপ্টারে শুরু করব। ওকে, টাটা। আশা করছি বুঝতে পেরেছো, অসুবিধা হলে বলবে এবং প্র্যাকটিস করতে থাকো। ওকে, টাটা।